সময়ের সঙ্গে নির্বাচনের সময় যে এগুচ্ছে সেই ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক মাঠের উত্তাপ। উত্তাপের হাওয়ার রাজনৈতিক দলগুলোর মাঝে যতটা, জনসাধারণের মাঝে তার কতটা। অন্তর্বর্তী সরকারের নিকট জুলাই আগস্টে আন্দোলন করা কোন দল এ সরকারের বৈধতার প্রশ্নে যেমন জুলাই ঘোষণাপত্র বিপ্লবের আইনগত ভিত্তি বলছে, এসব বিষয় নিয়েই ভোটের ট্রেনের 50তম পর্বে আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজ রাজনৈতিক দলগুলো দেশের বিভিন্ন প্রান্তে নানা কথাবার্তা বলেছে নির্বাচন নিয়ে। কে কি বলেছে সেটাই আজ আমরা দেখে আসতে চাই। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব। তার জন্য অন্তর্বর্তী সরকারকে তিনি যে কাজগুলো করা দরকার সেই প্রস্তুতিগুলো নিতে বলেছেন। এবং আজকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যে সরকার আন্তরিক হলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব। তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে আলাপ আলোচনার ভিত্তিতে 2 থেকে 4 মাস পেছালেও এই দলটির অর্থাৎ এবি পার্টির কোনো আপত্তি নেই। এবং আজকে জাতিসংঘের যিনি প্রতিনিধি গোয়েন লুইস তিনি কথা বলেছেন যে কোন সময় নির্বাচন এটা সরকার এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, এই ব্যাপারে তাদের কোনো হস্তক্ষেপ নেই। তবে আমরা নির্বাচনে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই বলে তিনি ইসিকে আশ্বস্ত করেছেন। এবং আজকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন যে অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না। অর্থাৎ অতীতের সময়ে যেই স্থানীয় নির্বাচন যেটা দলীয় প্রতীকে হয়েছে সেটা কিন্তু আর এখন এভাবে হবে না বলে তিনি জানিয়েছেন। তো সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। দেখছেন ভোটের ট্রেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ শান্ত। যুক্ত হচ্ছি তার সঙ্গে। শান্ত, ভোটের ট্রেনে আপনাকে স্বাগতম। আমরা শুরুতেই জানতে চাই যে নির্বাচন নিয়ে যতটা উত্তাপ দেখতে পাচ্ছেন, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই ঘোষণা নিয়ে সরকারের যেই ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগগুলো আপনারা কতটা দেখতে পাচ্ছেন? সত্যি কথা বলতে আমরা মনে করি যে আসলে জুলাইয়ের ঘোষণাপত্র এটি সরকারের একটি নৈতিক এবং যেই গণঅভ্যুত্থানের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের একটি দায়িত্ব ছিল এই সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করবে কিংবা আসলে এই জাতির সামনে উন্মুক্ত করবে। কিন্তু সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে, সরকার সে জায়গায় গড়িমসি করেছে। সর্বশেষ জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যেই আয়োজনটি হয়েছিল, যে ঘোষণাপত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেই ব্যানারে গণঅভ্যুত্থান হয়েছে তারাই পাঠ করবে, সেই জায়গা থেকে সরকার তখন তাদের কিছুটা বোধোদয় হয়েছে আমি মনে করি, কিংবা কিছুটা বাধ্য হয়েছেন। জুলাই ঘোষণাপত্র তারা পাঠ করার ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তার জন্য যেই পরিমাণে কর্মপরিকল্পনা এবং যেই আগ্রহ উদ্দীপনা থাকা দরকার আমি মনে করি যে আসলে সরকার সেটি পুরোপুরি দেখাচ্ছেন না। সরকার দেখাচ্ছে না, তবে রাজনৈতিক দলগুলো অর্থাৎ যারা আসলে জুলাই আগস্ট বিপ্লবের সঙ্গী তারা আসলে কি দেখাচ্ছে সেই উদ্যোগটা বা সেই আগ্রহটা? আমি মনে করি এইখানে রাজনৈতিক দলগুলো কি দেখাচ্ছে সেটি আসলে বাইরে থেকে আমার বিচার করার কথা না। সরকার যেহেতু সকল রাষ্ট্রের একটা প্রতিনিধিত্ব করে, সরকারের জায়গাটা আমরা বলতে পারি। তবে আমি মন থেকে বিশ্বাস করি কিংবা আমাদের যে অবস্থান সেটি হচ্ছে, যেই রাজনৈতিক দল মনে করে যে জুলাই অভ্যুত্থানে তারা অংশীদার এবং জুলাই অভ্যুত্থানে তারা অংশ, তাদের এই অংশ মনে করার সাপেক্ষেই এটা আবশ্যিকভাবেই তাদের এই জুলাইয়ের ঘোষণাপত্রের সাথে একমত হওয়া দরকার। এবং আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের জায়গা থেকে এটা যে এমন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই দাবি করবে কিংবা আমরা দাবি করবো সেখানে একাত্মতা পোষণ করবে। আমি মনে করি যে বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের মতো যে সমস্ত রাজনৈতিক দলগুলো সরাসরি গত 15 বছর নিপীড়িত হয়েছে এবং জুলাই অভ্যুত্থানে মাঠে ছিল, তাদেরও এই দাবি হওয়া উচিত যে আসলে এই জুলাইয়ের যে ঘোষণাপত্র, তারাই তো বলে যে আসলে এই লম্বা সময় ধরে নিপীড়িত ছিল, সেই নিপীড়ন থেকে যে মুক্তির যে একটা জায়গা এবং সেই সাথে পুরো দেশের যে একটা মুক্তির জায়গা, সেই মুক্তির ঘোষণাপত্রটি আসলে তাদের নিজেদের একটা দাবির অংশ হওয়া উচিত। এটি আসলে কারোর সাথে একত্র হওয়ার জায়গা না। যারাই গণঅভ্যুত্থানের অংশীজন মনে করতে চায় তাদের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র স্বীকৃতি এটি তাদের নিজস্ব এজেন্ডার অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সরকারের আসলে বৈধতা নিয়ে আপনারা বলছেন যে বৈধতার জন্য হলেও এই ঘোষণাপত্রকে সামনে আনা উচিত বলে মনে করছেন, কিন্তু যেহেতু আসলে বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে সরকারের সঙ্গে আপনাদের যে আলোচনা সেটা আসলে কতটা হচ্ছে?
বিষয়টা হচ্ছে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার তৈরি হয়েছে সেই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা মনে করি এই সরকারের বৈধতার একমাত্র জায়গাটিই হচ্ছে যে জুলাইয়ের গণঅভ্যুত্থান। তো সেই জায়গায় জুলাইয়ের গণঅভ্যুত্থান যদি আপনার কাছে আইনিভাবে কিংবা লিখিতভাবে সেটির একটি ডকুমেন্টেশন না থাকে কিংবা আসলে সেটির যদি আপনি আইনি ভিত্তি না দেন, তাহলে আসলে সরকার যেটার মধ্য দিয়ে তৈরি হলো সেই পূর্বের জায়গাটিতে আপনি কেটে দিলেন। তো আমরা মনে করি সরকারের সাথে আমাদের ইনডোরে আলোচনা করার কিছু নেই, কারণ সরকার যেমন এই মাঠের রাজনৈতিক শক্তি এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেটি ছিল সরকারের ভিত্তি। সেই ভিত্তিটার জায়গা আসলে সরকার আইনিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে অ্যাকনলেজ করবে, এটি আমাদের স্পষ্ট জায়গা। কিন্তু আমরা দেখেছি যে সরকার, আমরা যখন এটি নিয়ে মাঠে নেমেছি, সরকার সেই জায়গা থেকে নিজেরা এগিয়ে এসে বলেছে যে না, আমরাই আসলে ঘোষণাপত্র পাঠ করতে চাই সকল দলের সাথে কথা বলে। আমরা মনে করি সরকারের সকল দলের জায়গা থেকে সেই ইতিবাচক সাড়া পেয়েছেন বিদায় সরকার এই ধরনের কমিটমেন্ট দিয়েছেন এবং সেই কমিটমেন্টের ভিত্তিতে সরকার এটি খুব দ্রুত সময়ের মধ্যে নিজেদের বৈধতা এবং নিজেদের এই সরকারে আসার যেই প্রক্রিয়া এবং যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটিকে অ্যাকনলেজ করতে সরকার মোটেও দ্বিধাগ্রস্ত হবে না বলে আমি বিশ্বাস করি। এবং 7 মাস পরে এসে আপনাদের আসলে এই ঘোষণাপত্রের পক্ষে কেন বেশি যৌক্তিকতা মনে হচ্ছে, সেই বিষয়ে আমরা আসবো। তবে ভোটে টেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। ভোটে ট্রেনে যুক্ত আছেন আমাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ শান্ত। ফয়সাল মাহমুদ শান্ত, আমরা বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে প্রায় 7 মাস পরে আপনারা এসে এটার পক্ষে যতটা যুক্তি দাঁড় করাচ্ছেন বা যতটা দুয়ারে দুয়ারে যাচ্ছেন, সেটা আগে কেন হয়নি? দেখেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা নানা রকম প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা 3 দিন বাংলাদেশে সরকারবিহীন কিংবা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিবিহীন আমরা একটা সময় পার করেছি। সেই জায়গা থেকে আমাদের গণঅভ্যুত্থানের মানুষের মধ্যে যারা আমরা মাঠে থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি কিংবা মাঠে লড়েছি, আমাদের কিন্তু নানা ধরনের ট্রমা এবং আমাদের জীবনের আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, তাদের অনেক মানুষ হাসপাতালের বেটে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, নানা ধরনের যজ্ঞ আমাদের এবং দায়িত্ব আমাদের মধ্যে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এবং একই সাথে চেষ্টা করেছি যে এই তারুণ্যের মধ্য দিয়ে এই বাংলাদেশের বিগত স্বৈরাচারের একটা মুক্তি আমাদের মধ্যে এসেছে। সেই তারুণ্যের শক্তিটা যেন শুধুমাত্র 90-এর মতো কিংবা 71-এর মতো স্বাধীনতা অর্জন করার পরে তারা যেন বিলীন হয়ে না যায় এবং অন্য কোনো একটা দল এসে কিংবা কোনো একটা রাজনৈতিক শক্তি, যে 71-এ যেমন শেখ মুজিব চুরি করেছে, 90-এর পরবর্তীতে যেমন আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আগ্রহ দেখিনি, এরকম একটা পরিস্থিতি যেন তৈরি না হয়, সেই জন্য আমরা মাঠে ময়দানে সব জায়গায় তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছি। সেই চেষ্টার প্রেক্ষিতে এবং আমরা বিশ্বাস করেছি যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই সরকারকে, যেই উপদেষ্টাগণকে আমরা পাঠিয়েছিলাম এবং যেই পুরো রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন হয়েছে, তারা গণঅভ্যুত্থানের স্পিরিটটাকে পুরোপুরি ধারণ করবে। সেই জায়গায় আমরা এক্সপেক্ট করেছিলাম যে প্রত্যেকটা জায়গা থেকে এই ঘোষণাপত্রটা আসবে এবং একই সাথে এই আমাদের গণঅভ্যুত্থানের সঙ্গী যারা ছিল, বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা মনে করেছি তারাও এই দাবিটি করবে। একটা পর্যায়ে যখন আমাদের এই নানা ধরনের ট্রমা, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদেরকে নিয়ে কাজ করা, রাজনৈতিক তরুণ নেতৃত্বদেরকে একত্রিত করা এবং তাদের সাথে মিলে দেশ গঠনের জন্য কাজ করা, এই পুরো প্রক্রিয়া করতে গিয়ে যখন আমরা দেখেছি যে সবকিছুই হচ্ছে, কিন্তু যেটার মধ্য দিয়ে আসলে এই ট্রানজিশনটা হলো, সেই জিনিসটার ভিত্তিটাই আসলে এই রাষ্ট্রে থাকছে না, তখন আমরা অনুভব করেছি যে না, যতই দেরি হোক না কেন এটার একটা সুরাহা হওয়া দরকার এবং এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি পাঠ হওয়া খুব প্রয়োজন। এবং সেটাই আমরা 7 মাস পরে হলেও আমরা আসলে আমরাই বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই প্রথম এই উদ্যোগটি নিয়েছে এবং আমরা মনে করি জনগণের সেখানে যথেষ্ট পরিমাণ আগ্রহ রয়েছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের জেলায় জেলায়, থানাগুলোতে, প্রত্যেকটা জায়গায় আসলে লিফলেট বিতরণ হচ্ছে এবং সবাই উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং আপনারা যাই বলেন না কেন যে আসলে কতটা আগ্রহ আছে কিংবা আসলে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে কিনা বা পক্ষে আছে কিনা, আমি কিন্তু এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের কোনো অবস্থান দেখিনি, সরকারের কোনো অবস্থান দেখিনি। যেটা আছে এরা সবাই বোঝে, রাজনৈতিক দলগুলোও বোঝে কিংবা সরকারও বোঝে, যেটার বিরুদ্ধে কথা বলার জায়গা নেই। এটাই আসলে বর্তমান রাষ্ট্রের ভিত্তি কিংবা বর্তমান নতুন বাংলাদেশের একটা মৌলিক জায়গা। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বিষয়টাকে কম গুরুত্ব দেয়া কিংবা আসলে এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্য থেকে যে স্পিরিটের আর্জ, সেটার আমরা ঘাটতি মনে করছি। আমরা মনে করি পুরনো রাজনৈতিক বেড়াজালের মধ্যে থাকতে থাকতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের অলসতা কিংবা আসলে এই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে।
কিন্তু আমরা তরুণরা মাঠে আছি এই জন্যই যে রাজনৈতিক দলগুলোর এই পুরনো রাজনৈতিক ছাঁচে রাজনীতি করতে করতে যেই ধরনের চরিত্র তৈরি হয়েছে, সেই চরিত্র ভেঙে আমাদের বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক ইন্ট্রোডিউস করতে হবে। এটির জন্যই আসলে আমরা মাঠে কাজ করছি। এবং জুলাই ঘোষণাপত্রকে যখন আপনারা গুরুত্ব দিচ্ছেন, তারই পরিপ্রেক্ষিতে আপনারাই কিন্তু বলছেন যে যেই সংবিধান বিদ্যমান আছে সেটা একেবারে পুরোপুরি ভেঙে নতুন করে সংবিধান আনতে হবে। তবে কোনো কোনো দল কিন্তু বলছে যে সংবিধান যেটা আছে সেই সংবিধান বাদে আসলে রাষ্ট্র চলতে পারে না। কি মনে হচ্ছে আপনার? বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলো, এটা আমাদের একটা অবস্থানের জায়গা। আমরা মনে করি ৭১-এ যেই ঘোষণাপত্রের ভিত্তিতে কিংবা আসলে যেই আকাঙ্ক্ষার ভিত্তিতে যুদ্ধ হয়েছিল, ৭২-এ সেইটার ভিত্তিতে সংবিধান হয়নি। ৭১-এ ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। কিন্তু দেখেন সংবিধানের মূল জায়গাগুলোতে কিন্তু এই কথাগুলো নেই। তা আমরা মনে করি ৭১-এর যুদ্ধ এবং শহীদদের সাথে বিট্রে করছে ৭২-এর সংবিধান। এবং যেই রাজনৈতিক দলগুলো বলছে, বিশেষ করে বড় রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপি, তারা সংবিধানের পক্ষে বলছে বলে অনেকে মনে করেন। আমি মনে করি যে তাদের যে দলের প্রধান, তিনি কিন্তু এই সংবিধান নিয়ে বলেছেন যে আসলে রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য প্রথম আসলে সংবিধানকে ছুঁড়ে ফেলা প্রয়োজন। তো আমরা মনে করি তিনি আসলে সঠিক স্পিরিটটি প্রকাশ করছিলেন। এবং আমরা মনে করি এই সংবিধান না থাকলে কিংবা নতুন করে সংবিধান লিখলে রাষ্ট্রের এমন কোনো ক্ষতি হয় না কিংবা চলতে পারে না। এটি একবারেই ভোগাস কথা। আইদার সে জানেন না যে আসলে রাষ্ট্র কিভাবে চলে, অথবা সে ইচ্ছা করে আসলে জানাটাকে এড়াতে চাচ্ছেন। আমরা পৃথিবীর বহু রাষ্ট্রে দেখেছি যেখানে সেকেন্ড রিপাবলিক হয়েছে, নতুন করে সংবিধান লেখা হয়েছে, এর মধ্যে কোনো ধরনের কোনো জটিলতা নেই। এতগুলো ২০০০-এর মতো মানুষ জীবন দিয়েছে, একটা পরিবর্তন হয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি তো বাংলাদেশের প্রথম, এটি তো ছিল না। তো এটি তৈরি হওয়ার মধ্যে দিয়ে রাষ্ট্র চলছে না। তো নতুন একটি সংবিধান আসলে যে রাষ্ট্র চলবে না, এটি আমরা মনে করি না। আমরা মনে করি জনমানুষের আকাঙ্ক্ষাকে অ্যাকনলেজ করে এবং গত 53 বছর এবং এই অঞ্চলের মানুষের 47, 71, 90, 24 এই প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের ইতিহাসকে অ্যাকনলেজ করে, তাদের স্পিরিটকে অ্যাকোমোডেট করে নতুন করে জনবান্ধব একটা সংবিধান বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে এবং এটা দিতে হবে। নতুন সংবিধানের কথা বলছিলেন শান্ত, আমরা যুক্ত হব। দেখছেন ভোটের ট্রেন। কথা ছিল জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য শান্ত, ফয়সাল মাহমুদ শান্তর সঙ্গে। শান্ত, আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে এত এত আহত, এত পরিমাণ নিহতের ওপর আসলে এই বাংলাদেশ কিন্তু এখন দাঁড়িয়ে আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যতটা আসলে বিচারের দাবি আপনাদের পক্ষ থেকে তোলা হচ্ছে কিংবা অন্যান্য দল শুরুর দিকে যেটা আসলে বলছিল, এখন কি আসলে নির্বাচনের দাবিটা খুব বেশি সামনে চলে আসছে? খুব ইন্টারেস্টিং জায়গা যে আসলে অন্য দলগুলো আসলে এই বিচারের জায়গাটা আসলে তারা দাবি করছে কিনা। আমরা মনে করি এই 24-এ তো 2000 মানুষের মতো শহীদ হয়েছে কিংবা 50,000 মানুষের মতো আহত হয়েছে বা 30,000 মানুষের মতো আহত হয়েছে, সেটা তাদের প্রতি যদি এই রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট নাও থাকে, তাদেরকে যদি তারা ধারণ নাও করতে পারে, কিন্তু গত 15 বছরে এই রাজনৈতিক দলগুলোর যে সমস্ত মানুষগুলো গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার ছাড়া হয়েছে, আপনি বিএনপির কথাই চিন্তা করেন, ইলিয়াসের কথা চিন্তা করেন, কিংবা জামাতের কথা চিন্তা করেন, তাদের নেতাকর্মীদের কথা চিন্তা করেন। এই ইলিয়াস যে গুম হয়েছে, তার মেয়েটার দিকে, তার সন্তানের দিকে আপনি তাকান, কিংবা সেই দলের নেতাকর্মী যারা এই দলের জন্য নিজেদের জীবন দিয়েছে কিংবা এই রাজনীতি ত্যাগ স্বীকার করেছে, সেই দলের নেতাকর্মীদের কথাও যদি এই দলগুলো বিবেচনা করে, তাহলে তাদের সবার আগে মাঠে বিচারের জন্য তাদের নামা উচিত। আমি বলছি না যে আমার 24-এর সহযোদ্ধাদেরকে তো ধারণ করতেই হবে, এটা তো আমাদের দাবি। তাদেরকে ভুলেও যদি যান আপনি, এই মানুষগুলো তো গত 15 বছরে নির্যাতিত হয়েছে। তার দলের একজন ইউনিয়ন পর্যায়ের একজন কর্মী তো দলের জন্য হাত খুইয়েছে, ঠ্যাং ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, বাণিজ্য হারিয়েছে, সবকিছু হারিয়েছে। সেই দলের কর্মীর প্রতি তাদের কমিটমেন্টটা কোথায়, দলের কর্মীর প্রতি তাদের অনুভূতিটা কোথায়, সেটা তো আমরা মনে করি সেটা দেখছি না। তো এই জায়গা থেকে নির্বাচন, এটি বলতে গেলেই আপনি যখন বিচারের কথা বলবেন, বিচারের সাথে নির্বাচনকে যদি মুখোমুখি করে দেওয়া হয়, এটি হবে বাংলাদেশ রাষ্ট্রের সাথে, বর্তমানের সাথে সবচেয়ে বড় প্রতারণা। কেন বলছি? প্রথম কথা হচ্ছে, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় টুল এবং সবচেয়ে প্রধানতম টুল আপনি বলতে পারেন। নির্বাচন আমাদের লাগবেই,
কিন্তু দেখেন এই যে বেগম খালেদা জিয়া যেটি বলছেন যে এই ব্যবস্থাটাই ধ্বংস করে ফেলছিল, সেজন্য তিনি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন। আমরা বলছি যে এই ব্যবস্থা ধ্বংস হয়েছে, যেই ব্যবস্থা আমাদেরকে নির্বাচনের মধ্যে নিতে পারেন নাই, কিংবা যেই ব্যবস্থা আমাদেরকে এই রকম একটা স্বৈরাচারী সিস্টেম দিয়েছে, সেই ব্যবস্থাকে আপনি প্রথমে একটা মিনিমাম লেভেলে সংস্কার করবেন। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন, যেহেতু গত 15 বছরে আপনি কিন্তু নির্বাচনের কালচারের সাথে অভ্যস্ত না। রাত লাইলাতুল ভোট হয়েছে, কিংবা হচ্ছে 153 আসনের নির্বাচন ছাড়া এমপি নির্ধারিত হয়েছে, অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনি নির্বাচনী বাংলাদেশ দেখেছেন। তার মানে আপনাকে ভোটের কালচারে ফিরতে হবে, এটা ফেরাটাই একমাত্র গণতন্ত্র। ভোটের কালচারে ফিরতে হবে। আমি আরেকটু জানতে চাই যে আসলে এই যে বিচারটা আসলে সেটা, যেহেতু নির্বাচনের একটা সময় দেওয়া হয়েছে 1 বছর, এই বছরের মাঝামাঝি, এই বছরের মধ্যে করতে হবে অথবা আগামী বছরের মাঝামাঝি, যদিও খুব বেশি কথা আসছে যে এই বছরের মধ্যেই করতে হবে নির্বাচন, সেক্ষেত্রে এর মধ্যে কি বিচারটা করা সম্ভব? ছোট করে যদি একটু বলো। আমি ওইটা বলছি যে হচ্ছে বিচারটা তো আপনি শেষ করতে পারবেন না। একজনের যদি 10 বছর জেল হয়, তাকে তো আপনি 10 বছর 1 বছরের মধ্যে দিতে পারবেন না। কিন্তু এই বিচারের দৃশ্যমান রূপরেখা এবং এটার কার্যক্রম শুরু করাটা, এই পুরো মডেলটা আপনাকে বাস্তবায়ন করতে হবে 1 বছরের মধ্যে, এবং এটা আমরা সম্ভব মনে করি। 2 নাম্বার হচ্ছে যেটা বললাম যে এই আপনার নির্বাচন এবং জনমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রধান মাধ্যম, এই জন্য আপনি গণপরিষদ নির্বাচন করেন। দেখেন মানুষ আসলে কাদেরকে নির্বাচন করে, তাদেরকে দিয়ে আপনি নতুন সংবিধান তৈরি করেন, সংস্কার করেন, যাই করেন, গণপরিষদ নির্বাচন এটি কিন্তু খুব জরুরি। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সারা বাংলাদেশে নষ্ট করে ফেলা হয়েছিল বহু বছর যাবত, 30 বছর 40 বছর ছাত্র সংসদ নির্বাচন হয় না। এই তরুণরা যে আপনার রাষ্ট্রটাকে উদ্ধার করলো, সেই তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য আপনি একটি নির্বাচনী প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচনগুলো দেন। তারপরে হচ্ছে এই পুরো যে লোকাল গভর্নমেন্ট ব্যবস্থা, এই ব্যবস্থাটা পুরোপুরি আমলাদের দখলে চলে গেছে। আমলাদের দখলে চলে গেলে কি হয় এটা আপনারা দেখছেন, যে ডিসির অনুমতি নিয়ে হচ্ছে এমপিরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, আমরা এই কালচারও দেখেছি। এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো দেন, তার মধ্যে দিয়ে কিভাবে গত 15 বছরে যে আপনি নির্বাচনী ব্যবস্থাটাকে হারিয়েছেন, ধ্বংস করেছেন, সেই জায়গাগুলোতে আপনি আস্তে আস্তে ঢুকবেন। ঢোকার পরে সেই ব্যবস্থা ঢোকার কথা আপনি বলছেন, এবং আপনি কিন্তু বিচারের কথা বলছেন এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা নিয়ে আসলে কথা বলছিলেন। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ শান্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ভোটে ট্রেনে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ভোটে ট্রেনে আবারও স্বাগত। এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। আমরা আজকে কথা বলতে চাই সংসদীয় আসন 50 নিয়ে, নওগাঁ 5। সেখানে কিন্তু সীমানা নওগাঁ সদর উপজেলা নিয়ে, এবং এখানে মোট জনসংখ্যা রয়েছে 4,05,168 জন, এবং মোট ভোটার রয়েছেন 2023 সাল অনুযায়ী 3,11,711 জন, এবং পুরুষ ভোটার 1,55,054, আর নারী ভোটার কিছুটা বেশি 1,56,647 জন। আজকে নানা বিষয় নিয়ে কিন্তু কথা হলো ভোটের ট্রেনে। আজকে আমাদের অতিথি যিনি যুক্ত ছিলেন তিনি জানাচ্ছিলেন যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা খুব দ্রুতই সামনে নিয়ে আসা উচিত, এবং নির্বাচনের যে কথা বলা হচ্ছে, পাশাপাশি বিচারের পাশাপাশি যে মুখোমুখি করা হচ্ছে, সেক্ষেত্রে বিচার যাতে ঠিকঠাক মতো চলমান থাকে এবং নির্বাচন সঠিক সময়ে হওয়া উচিত বলে মনে করছেন। আজকের ভোটের ট্রেনে এই ছিল আয়োজন। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা করতে চাই। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভরাত্রি।